নৈতিক স্খলনের দায়ে জামায়াত এমপি গাজী নজরুল দল থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ। আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন ইসি সচিব। 14,000 কোটি টাকার 8 প্রকল্প একনেকে অনুমোদন, বাস্তবায়নের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন, জ্বালানি তেলে ঘাটতি না থাকার দাবি মন্ত্রণালয়ের। এবং ককরোচ আন্দোলনে মোদী সরকারের উপর বাড়ছে চাপ, স্থগিত সংসদ অধিবেশন, বিক্ষোভে সম্পৃক্ত বিরোধী দলগুলো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। অবশেষে দল থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিকেলে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর নোটিশ এলে আইন অনুযায়ী কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বিস্তারিত তাহসিন তারিনের প্রতিবেদনে। বর্তমানে দেশের আলোচিত চরিত্র জামায়াত ইসলামীর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন বাস্তবতায় বেশ বিপাকেই পড়ে জামায়াত ইসলামীর মতো রক্ষণশীল দল। অবশেষে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী বাংলাদেশ। বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করা হয়। জামায়াতের এই সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। এর আগে গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ এলাকায় শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুতল্লিকা দাহ কর্মসূচি পালন করে স্থানীয় জনতা। আমরা শ্যামনগরের মানুষ এনাকে এমপি হিসাবে চাই না, ওনাকে এমপি হিসাবে চাই না, ওনাকে পদত্যাগ করতে হবে। গাজী নজরুল ইসলাম এদিন সবাইকে একটা বিজ্ঞাপন দিতে ফেলছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই এমপিত্ব বাতিল করে আমরা চাই যে আবার নির্বাচনে। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি। আর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, 6 মাসের মধ্যে 4টি বড় প্রকল্প শেষ করবে সরকার। এডিপি বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা, আর প্রকল্প ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। এসব প্রকল্পের 3টি নতুন এবং 5টি সংশোধিত। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অনুমোদিত প্রকল্পের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প গুরুত্বপূর্ণ। ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5
এবং 2টি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব সেটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন তিনি। এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা, বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। প্রতিমন্ত্রী জানান, এডিপির পুরো বাস্তবায়ন গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার, ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এবং এডিপি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতি তত গতি সঞ্চার হবে, এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। সেইটা গৃহীত সব প্রকল্পে কঠোর তদারকি নিশ্চিতের কথাও জানান জুনায়েদ সাকি। 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে, এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বস্ত্র খাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। চলতি বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নির্দলীয়, অবাধ ও শতভাগ নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে ইউপি নির্বাচন। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন। এ সময় তারা স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ ব্যবস্থাকে আরও গতিশীল করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের বরাদ্দ করে দিয়ে দেব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5টা শুকনো মাস, এই শুকনো মাসে আপনারা কাজগুলি ঠিকমতো করতে পারেন। LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য। তবে বাংলাদেশে সেই কাঠামো এখনও প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি বলে অভিযোগ করেন তিনি। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই ব্যবস্থা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়, অবাধ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই বছর না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। এ সময় জনপ্রতিনিধিদের জনগণের আস্থা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান LGRD মন্ত্রী। সবাইকে নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে চলছে গ্যাসের তীব্র সংকট, ফলে গ্যাস চালিত যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মালিক চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। এই অবস্থায় তাহলে ড্রাইভাররা কোথায় যাবো, কি করব, কি খাইবো? এই যে কিস্তি বিস্তি নিয়ে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় যাবো? আমার পরিস্থিতি কি? আমাকে রাস্তা নামা ছাড়া কোনো পথ নাই।
চোখে মুখে হতাশা, সিএনজি অটোরিকশার জমার টাকা তোলায় দায়, তার উপর সংসারের খরচের বোঝা। গ্যাস সংকটের কারণে ঠিকমতো চলছে না সিএনজি অটোরিকশার চাকা। পাম্পে পাম্পে ঘুরে কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। এয়ারপোর্টে সিরিয়াল দিছি 2 ঘন্টা, সে এনে পাচ্ছি 50 টাকার গ্যাস। এখানে এসে সিরিয়াল দিছি 1 ঘন্টা, মাত্র পেলাম 30 টাকা। পাম্পে প্রেসার থাকে না, আমাকে 3 বছর গ্যাস লওয়া লাগে। রাস্তায় যাত্রী কম, আমাকে তো সমস্যা হয়ে যেতে আছে। গ্যাস সংকটের বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বেশি। তা দিনে দিনে বেড়েই চলেছে। তবে এ বিপুল চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি থেকে জাতীয় গ্রিডে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিনই 110 কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। সরবরাহকৃত গ্যাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে আসে 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 95 কোটি ঘনফুট। যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে সরবরাহ 45 কোটি ঘনফুট কমে গেছে। এতে সংকট আরও তীব্র হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2 মাস ধরে এত গ্যাসের সংকট, মানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায়া দেখা গেছে 100 টাকা 150 টাকার আপনার গ্যাস নেওয়া হয়। দৈনিক 1000 টাকা জমা দেওয়া লাগে সারা রাত, আর এই সারা দিন আমরা মনে করেন গ্যাসের লিগা কোনো গাড়ি চালাইতে পারতেছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চরম হতাশ চালকরা। 4 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস পাচ্ছি মাত্র 150 টাকার। তখন কি বাসায় যেতে পারবো কিনা এটাই সম্ভব। আমি তো বারে চালাই, আমি হয়তো একটা টিপ মারতে পারবো, আবার গ্যাস নিতে হবে। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সংকট সৃষ্টি করছেন। সিলিন্ডারে করে বাইরে গ্যাস বিক্রির অভিযোগ করেন কেউ কেউ। সব লরি ভিতরে ঢুকে ওরা গোপনে গ্যাস দিতে আছে। ফজরে আদান দিছে, সেই সময় গাড়ি লিয়ে আইছে, অন্তরি গ্যাস পাইনি। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে আমরা দাবি, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার এবং টাইম শিডিউলটা যেন স্থগিত করে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 20 দিনের জেট ফুয়েল ও 25 দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামী 31শে জুলাইয়ের মধ্যে 1,80,000 এবং আগস্টে 2,40,000 মেট্রিক টন ডিজেল আসবে। সংকট তৈরির চেষ্টা থেকে গুজব তৈরি করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। ডিজেল আছে আমি বলেছি 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল 25 এবং জেট ফুয়েল আছে 20 দিনের। আমাদের নর্মাল যে মজুদ থাকে তার চেয়ে এটা অনেক বেশি, এবং আমরা এটাকে চেষ্টা করছি ধীরে ধীরে 1.5 মাস, 60 দিন এবং এক পর্যায়ে যাতে এটাকে 90 দিনে উন্নীত করা যায় সেই চেষ্টা করা আমাদের অব্যাহত আছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ করতে জাতীয়তাবাদী আদর্শের দর্শনকে বেছে নিয়েছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। শহীদ জিয়া এমন একটি দেশের রূপরেখা তৈরি করেন যেখানে বিভেদ ভুলে সব ধর্ম, ভাষা ও জাতির মানুষ বাংলাদেশি পরিচয়কে ধারণ করে ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি, এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি, আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সামনে অশনি সংকেত বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। বলেন, সংবিধান সংস্কার হলে কর্তৃত্বপরায়ণ হতে পারবে না বিএনপি। ভিন্ন বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইমেটেরিয়াল। এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে, কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে। কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে
ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা এই 84টা সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের তীব্রতায় মোদী সরকারের উপর চাপ বাড়ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে শুরু হওয়া বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ভারতের সংসদ অধিবেশন স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার শিক্ষামন্ত্রী সহ ঘটনায় জড়িতদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির পার্লামেন্টের বিরোধী দলগুলো। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বুধবার দিল্লির যন্তর মন্তরের সিজিপির বিক্ষোভস্থলে 1000-এর বেশি আন্দোলনকারী জড়ো হন। তারা স্লোগান দেন, ভারতের জাতীয় পতাকা ওড়ান এবং গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে অবস্থান চালিয়ে যান। বিক্ষোভ রাজধানী দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গৌহাটি, তিরুবনন্তপুরম, জম্মু ও আহমেদাবাদে তরুণ ও বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজধানীর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের তীব্রতায় মোদী সরকারের উপর চাপ বাড়ছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বুধবার এ সংক্রান্ত একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি। প্রতিবেদনে বিবিসি জানায়, রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির হাজার হাজার সমর্থক বিক্ষোভ অব্যাহত রাখায় ভারত সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এ সময় আন্দোলনরতদের সাথে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভে অংশ নেন। এদিকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী ও দিল্লি পুলিশের কড়া সমালোচনা করেন তিনি। রুমানা রুমা, মোহনা সংবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ঘটনাবহুল 24শে জুলাই চলমান আন্দোলনে এদিন দমন পীড়ন, শোক, অনিশ্চয়তার পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। দিনের শুরু থেকেই একদিকে চলে প্রশাসনের কঠোর পদক্ষেপ, অন্যদিকে শুরু হয় আন্দোলনকারীদের পাল্টা কৌশল, আসে নতুন কর্মসূচির ঘোষণা। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ মোমেন্টাম। বিজন কুমারের প্রতিবেদন। জুলাই দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাস। 36 দিনের সংগ্রাম আর আত্মত্যাগে রচিত ন্যায়ভিত্তিক বাংলাদেশের গল্প, যে গল্পের প্রতিটি পাতায় লেখা ছিল দুর্বিনীত সাহসের অনবদ্য রূপরেখা। 22 জুলাই ছিল সোমবার। শ্রাবণ বিদ্রোহে দেশ ছিল উত্তাল। রাত 12টায় কারফিউ জারির পর থেকেই শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের 6 ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার হন বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত 1200 নেতাকর্মী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সোমবার পর্যন্ত 164টি মামলা করা হয়। এদিন কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে একই দিন দুপুরে শেখ হাসিনা বৈঠক করেন কিছু ব্যবসায়ীর সঙ্গে। বিতর্কিত ওই বৈঠকের পর আন্দোলন আরও বেগবান হয়। সরকারের কঠোর দমনপীড়নে যাত্রাবাড়ি, রামপুরা, বনশ্রী আর আফতাবনগর পরিণত হয় রণক্ষেত্রে। এসব এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনাবাহিনী। এসব এলাকা পরিদর্শনে যান পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ হতে থাকে লাশের সারি। সোমবার পর্যন্ত নিহত 68টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হতাহতের সংখ্যা বিবেচনায় সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে সফল করুন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
বিচারকদের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের আওয়ামী শাসনামলের আয়নাঘর নামক বন্দিশালা পরিদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে ১৭ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মনু সহ ৪ জনকে আগামী ৩রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল জারি করেছেন হাইকোর্ট। মুদাসসির আলী প্রতিবেদন। আওয়ামী শাসন আমলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালা ছিল, যা আয়নাঘর নামে পরিচিত, তা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার বিচারকদের সঙ্গে যাওয়ার জন্য ট্রাইব্যুনালে অনুরোধ জানান আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল সে অনুরোধ মঞ্জুর করেন এবং বিচারকদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যেতে পারবেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফআইয়ের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন, তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে ১৭ জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ঢাকা ৫ আসনের সাবেক এমপি গাজী মনিরুল ইসলাম মনুসহ ৪ জনকে আগামী ৩রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রুল জারি করেন। গ্রাম আদালতের বিচারক হিসেবে ৩ লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে, তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তা সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। প্রথমত স্থানীয় সরকার বিভাগের সচিব, দ্বিতীয়ত আইন মন্ত্রণালয়ের সচিব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দলের সিরিজ জয়ের পথে চমৎকার ব্যাটিংয়ে ভূমিকা রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। টানা 250-তে টি-20 ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই ওপেনার। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। এছাড়া তাওহিদ হৃদয়ের 3 ধাপ, পারভেজ হোসেনের 5 ধাপ অবনমন হয়েছে। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে আইসিসি। এতে টি-20 বোলারদের মধ্যে এগিয়েছে রিশাদ হোসেন ও শেখ মেহেদি। 4 ধাপ এগিয়ে 19তম স্থানে মেহেদি, আর 8 ধাপ এগিয়ে 25তম স্থানে আছেন লেগ স্পিনার রিশাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নৈতিক স্খলনের দায়ে জামায়াত এমপি গাজী নজরুল দল থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ। আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন ইসি সচিব। 14,000 কোটি টাকার 8 প্রকল্প ইকনেকে অনুমোদন, বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন, জ্বালানি তেলে ঘাটতি না থাকার দাবি মন্ত্রণালয়ের। এবং ককরোচ আন্দোলনে মোদী সরকারের উপর বাড়ছে চাপ, স্থগিত সংসদ অধিবেশন, বিক্ষোভে সম্পৃক্ত বিরোধী দলগুলো। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।